সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচার। পাল্টাপাল্টি অভিযোগ, প্রার্থীদের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। চট্টগ্রামে ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে বাড়ানো হচ্ছে এলাচের দাম। 2 মাসে দ্বিগুণ বৃদ্ধি, নিয়ন্ত্রণ সংস্থার হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের 157টি উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার। 21শে মে অনুষ্ঠিত হবে ভোট। ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। ক্লান্তিহীনভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শোডাউন, লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং সহ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। কর্মী বাহিনী নিয়ে নিজেদের অবস্থান জানান দিতেও নেই কমতি। উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে গাংনী উপজেলার মানুষের আস্থা এবং ভালোবাসার উপরে বিশ্বাস রেখেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা, তার আলোকে আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে। উন্নয়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রচেষ্টা প্রার্থীদের। আমাদের সবথেকে বড় শঙ্কা হচ্ছে যে গ্রামে গ্রামে বাধাগ্রস্ত করা, তাদেরকে ভয় দেখানো, ভোটের আগের দিন বোমাবাজি করা, এই সমস্ত আতঙ্কগ্রস্ত করে ওরা ভোটকে নিয়ন্ত্রিত করে নিজেদের কন্ট্রোলে রাখার চিন্তা করে। নির্বাচনী মনোনয়নপত্র দাখিলের থেকে শুরু করে অদ্যাবধি মাননীয় মন্ত্রী চাঁদপুর পৌরসভার কদমতলা যে বাসভবন আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী পরিচালনা প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে আসছেন। এলাকার উন্নয়নে যে প্রার্থী কাজ করবে তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে যাতে বাসায় ফিরতে পারেন তার জন্য সুষ্ঠু পরিবেশ চান তারা। যদি ভোট দেওয়ার পরিবেশ ভালো থাকে তাহলে আমরা ভোট দিতে যাব। এটা আমার প্রথম ভোট, তো আমরা চাচ্ছি ভোটটা সুষ্ঠুভাবে হোক। আর অবশ্যই আমাদের ইয়ং জেনারেশনের জন্য যারা কাজ করবে তাকে অবশ্যই ভোটটা দেব। আমরা এমন প্রার্থী চাই যারা আমাদের গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, তাদেরকে আমরা ভোট দেব। আমরা চাচ্ছি আমাদের সুন্দর নেতা নির্বাচন করতে, আর নেতা নির্বাচনের জন্য আমরা ভোট সেন্টারে যাব। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োগের পাশাপাশি নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি। এলাকায় টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আমরা ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের 6 স্তর বিশিষ্ট নিরাপত্তার একটি পরিকল্পনা রয়েছে এবং সেদিন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় আজ রাত 12টা থেকে আগামী 22শে মে রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে প্রথম ধাপে সংসদ সদস্য মন্ত্রীদের 16 জন স্বজন প্রার্থী হয়েছিলেন। দ্বিতীয় ধাপেও সংসদ সদস্য ও মন্ত্রীদের 14 জন স্বজন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীর সমর্থকদের উপর হামলা, যানবাহন ভাঙচুর সহ নানা বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। গতরাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাচনী সভায় চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমন ও তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন, মাইক, চেয়ার ও টেবিল। এ সময় সুমনের 3 কর্মী আহত হয়। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের 2 সমর্থক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার গুলিতে যুবক নিহতের ঘটনায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। গেল 14 মে জেলার সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া নবনির্বাচিত ও পরাজিত 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন। যশোরের দ্বিতীয় ধাপে 3 উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি জানাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন।
এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। ঈদের আগে 2 মাসে চট্টগ্রামের খাতুনগঞ্জে এলাচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এটি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরাই। আব্দুল্লাহ রাকিবকে সাথে নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে ও রবিউল টিপু। সুঘ্রাণের জন্য অতুলনীয় মশলা এলাচ রান্নায় বাড়তি স্বাদেরও যোগান দেয়। আকারে ছোট হলেও বাজারে এর দাম আকাশ ছোঁয়া। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মাসখানেকের ব্যবধানে এলাচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কেজিতে দাম উঠেছে ৩৫০০ টাকারও বেশি। এখন এটা হচ্ছে এসবি স্পেশাল এলাচ, এটা ২৮০০ টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মমতাজ, এটা পড়তেছে আপনার ২৯০০-২৯৫০। চট্টগ্রাম কাস্টমস দিয়ে আমদানি তথ্য যাচাই করে দেখা গেছে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ৬৪ চালানে আমদানি করা এলাচের রাজস্ব সহ দাম পড়েছে ১,২৬৪ টাকা ২২ পয়সা। এর সাথে জাহাজ ভাড়া, পণ্য খালাস, পরিবহন ব্যয় ও ব্যাংক সুদের সর্বোচ্চ খরচ ধরে হিসাব করলেও প্রতি কেজি এলাচ ১,৫০০ টাকার বেশি হওয়ার কথা নয়। দেশে বছরে এলাচের চাহিদা প্রায় ৭৬০০ টন। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে চলতি অর্থ বছরে এরই মধ্যে প্রায় ৮,০০০ টন এলাচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৬,০০০ মেট্রিক টনের বেশি দেশে এসেছে। আইপি অনুমোদনের পথে আছে আরও। তাই বর্তমানে এলাচের কোনো সংকট নেই। আশা করি সামনের 2 মাসে আমাদের মোর দেন 1000 মেট্রিক টন চলে আসবে। সুতরাং আমদানির ক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি যে কোনো ক্ষেত্রেই আমদানি এখানে কম হবে না। পর্যাপ্ত পরিমাণে আমাদের আইপি দেওয়া আছে হেড অফিস থেকে, এবং সেই আইপি অনুসারে আমদানিকারকরা প্রতিদিন এই এলাচ বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে। সুতরাং আমদানি কম হওয়ার কিংবা বাজারে ক্রাইসিস হওয়ার এই ধরনের কোনো ইস্যু আমাদের দেশে নাই। তাহলে এমন মূল্য বৃদ্ধির কারণ কি? পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায় পণ্যটি আমদানিকারকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে খুচরা বাজারে আসার কথা থাকলেও এলাচ সহ কিছু পণ্যে তা হচ্ছে না। এক্ষেত্রে আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে ডেলিভারি অর্ডার বা ডিউ স্লিপের মাধ্যমে পণ্য বুকিং দেয় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী। বছরে ৭,০০০ টনের মতো চাহিদা হলেও প্রতিদিনই ডিউ স্লিপের মাধ্যমে এখানে এলাচ ট্রেডিং হয় প্রায় ১,০০০ টন। কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে খাতুনগঞ্জে চলছে এলাচের দামের ওঠানামা। ট্রেডিংয়ের মাধ্যমেও এটা একটু হাত বদল হওয়ার কারণে, স্লিপের হাত বদল হওয়ার কারণে একটু বেশি বাড়তে, তবে ৪,০০০ ক্রস করছিল। আইনগত বৈধতা না থাকলেও খাতুনগঞ্জের এই ডিউ স্লিপ ব্যবসার রমরমা হাট বসে হাজী সোনামিয়া মার্কেট ও হক মার্কেট ঘিরে, যাতে কয়েকটি ছাড়া অন্য দোকানগুলোতে নেই নাম ফলক। খাতুনগঞ্জের সব ব্যবসা সকাল থেকে শুরু হলেও এখানে দুপুর 2টা থেকে হয়। সকালে বন্ধ পেলেও দুপুরে দেখা যায় মার্কেটের নিচতলায় গলিতে শতাধিক মানুষের জটলা, যাদের সবাই ডিউ স্লিপ ব্যবসায়ী। মার্কেটের কোনো প্রতিষ্ঠানে এলাচের দেখা নেই, তবু ঝুঁকি নিয়ে অল্প সময়ে লাভের আশায় এই চক্রে জড়িয়েছেন নানা বয়সী মানুষ। কোনো গ্যারান্টি নেই, কোনো কাগজপত্র নেই। এখানে আপনি যদি তদন্ত করতে চান, সোর্স লাগাতে হবে। আপনি সাংবাদিকের ক্যামেরায় এসে ধরতে পারবেন না। পাইলে ভালো, না পাইলে খারাপ। এটা কি আর পেলে বিজনেস, না পেলে জুয়া। এখানে স্লিপ কিনতে হলে মানে টাইপিডিশন দিয়ে মানে 4-5 দিন 10 দিন মেয়াদে নিতে হয়। স্লিপ কেনার পরে বাড়লে টাকাটা পাবো, না পারলে টাকা চলে যাবে, পুরো টাকা চলে যাবে। এসব নিয়ন্ত্রণ করে কয়েকটি ডিউ স্লিপ ট্রেডিং প্রতিষ্ঠান। সংবাদ সংগ্রহ করতে গেলে তর্কে জড়ায় কয়েকজন। অবশ্য নাম ফলকহীন এসব প্রতিষ্ঠানের দাবি বাজার নিয়ন্ত্রণ করে না তারা। আমরাও একটা সোদা দিয়ে বলে যে সোদা অমুকের কাছে আছে, অমুক দিয়ে দিচ্ছে, ব্যাস গেল। ট্রেডিং হয় এই মার্কেটটাতে, হ্যান্ড টু হ্যান্ড ট্রেডিং হয়। এখানে ইম্পোর্টার থেকে আপনি নেবেন, আপনার থেকে আরেকজন নেবে, আরেকজন থেকে আরেকজন নেবে, এটাতে ট্রেডিং হচ্ছে। এর সাথে কি আমদানিকারকরাও জড়িত? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তা অস্বীকার করেন আমদানিকারকরা। 33 লাখ টাকা এক টনের দাম, তাহলে 30,000 টাকা দিয়েছিলি বেচা মানে ওই টাকাটা তো প্রফিট হবে। ও টাকা থাকলে না টাকা ঢুকাইতে পারবে। এই ধরনের কার্যক্রমের জন্য মার্কেটটা আসলে অস্থিরতা করতেছে। কোনো পণ্য মজুদ না থাকলেও কেবল স্লিপের হাত বদলে পণ্যের দামের এমন কারসাজিকে জুয়া বলছেন ব্যবসায়ী নেতারা। এই প্রক্রিয়া বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ চান তারা। যে এলাচগুলো ঢাকার বাজারে হচ্ছে 3,000 টাকা, একেই ডেটের এই বাজারে এখানে হচ্ছে যে আপনার প্রায় 4100 টাকা পর্যন্ত চলে গেছে। এখন হঠাৎ করে কমে ধরেন আবার 3300 টাকা, আবার 3600 টাকা হয়ে গেছে। অর্থাৎ এইগুলো কিছু ব্যবসায়ী, তারা ব্যবসায়ী না, আমি বলবো এগুলো এক ধরনের একটা মাফিয়া চক্কর। দুদিনের ব্যবধানে যে এলাচের দাম বেড়েছে 500 টাকা, এই যে এত ওঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে
ব্যবসায়ী সংজ্ঞার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না। আরএস জাম্বো, এলএমজি, এসএমজি, জেবিসি ও এসবি সহ বিভিন্ন নামের ও গ্রেডের এলাচ রয়েছে। আমদানি হওয়া সিংহভাগ এলাচ আসে গুয়াতেমালা থেকে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের রুমা উপজেলার পাইখংপাড়া ও বংছড়ি উপজেলার রনিনপাড়ার সীমান্তবর্তী এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 3 কেএনএফ সদস্য নিহত হয়েছে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, বংছড়ি সদর থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি। এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের 2 সদস্যকে রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে টাইসন বম ও বনখলিয়াম বমকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদেরকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাইসুমা সুলতানা। গত 2 এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলার, অস্ত্র ও টাকা লুট ও অপহরণের ঘটনায় 5টি ও 3 এপ্রিল দুপুরে উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় 4টি মামলা হয়। খাগড়াছড়ির বেশিরভাগ সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে নেই শহীদ মিনার। এ তালিকায় রয়েছে জেলার 532টি প্রাথমিক ও 72টি সরকারি উচ্চ বিদ্যালয়। কানুন আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বের সুদৃশ্য প্রাকৃতিক পরিবেশে এই বিদ্যালয়ে পড়ালেখা করেন পাহাড়ের শিশুরা। বিদ্যালয়ে অনেক কিছু থাকলেও নেই 52-এর ভাষা আন্দোলনের স্মৃতির মিনার। যদি আমাদের এখানে একটি সরকারি শহীদ মিনার থাকতো তাহলে খুব ভালো হতো। আমাদের স্কুলে যেন একটি বড় শহীদ মিনার তৈরি হয়। জেলার 593টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র 61টিতে। একই অবস্থা সরকারি উচ্চ বিদ্যালয়গুলোরও। 132টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে 60টিতে। শিক্ষার্থীদের যথাযথভাবে ভাষার ঐতিহ্য, ভাষার তাৎপর্য আমরা তুলে ধরতে পারি না। আমাদের ইতিহাস নিয়ে শিক্ষার্থীদের কিছু পড়াতে যায়, তখন দেখি যে এই কিছু বাস্তব উপকরণ আমাদের কাছে নাই। যেমন ভাষার মাসে আমরা বাচ্চাদেরকে শহীদ মিনারে ফুল আমরা পোস্টার বানিয়ে দিয়েছি। ভাষা আন্দোলন নিয়ে আমি যখন ক্লাস করি আমার বাচ্চাদের, তখন ওরা শহীদ মিনার দেখতে চায়। তখন আমাদের স্কুলে শহীদ মিনার না থাকার কারণে ওদেরকে আমি দেখাতে পারি না। শহীদ মিনার নির্মাণের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয় না বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। শহীদ মিনার নির্মাণের জন্য সরকার থেকে কোনো বরাদ্দ দেওয়া হয় না। এটি সাধারণত স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানদের আবেদনের মাধ্যমে বরাদ্দ নিতে হয়। সরকার আমাদের স্কুলগুলোতে স্কুল বিল্ডিং দিচ্ছে, খুব সুন্দর বিল্ডিং, বাউন্ডারি, সুন্দর সুদৃশ্য গেট, এগুলো সবই হচ্ছে। এর সঙ্গে যদি সদাশয় সরকার আমাদের স্কুল বিল্ডিংয়ের সঙ্গে শহীদ মিনারের একটু বরাদ্দ দেন, সেই সঙ্গে আমাদের যে 3 প্রকার ডিজাইন আছে এই ডিজাইন অনুযায়ী শহীদ মিনার নির্মাণ করেন, তাহলে আমাদের শিক্ষার্থীরা সকল স্কুল শহীদ মিনার পাবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে স্থানীয় উদ্যোগেই শহীদ মিনার নির্মাণের কথা জানান কর্মকর্তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। পেশায় চিকিৎসক এই তরুণ বাংলাদেশ সময় আজ সকাল 8টা 45 এভারেস্টের চূড়ায় পা রাখেন। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। দুরন্তপনায় ভরপুর ছিল পর্বতারোহী বাবর আলীর শৈশব। পড়াশোনার চেয়ে ঘুরে বেড়াতেই পছন্দ ছিল তার। কৈশোর থেকেই তাই পেয়ে বসে পাহাড়ের নেশা, আর সে নেশাই তাকে নিয়ে গিয়েছিল এভারেস্টের পথে। পঞ্চম বাংলাদেশি হিসেবে চট্টগ্রামের ছেলে বাবর আলী আজ জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ওরা 8:30 বলতেছে, মানে হচ্ছে আমাদের এইখানের আরও 15 মিনিট পর। সো আমি তখন জানতে পারি এবং 2টা সোর্স থেকে জানতে পারি। একটা হচ্ছে এক্সপিডিশন অপারেটরের যিনি ওনার আছেন বোদা রাজভান্ডারী, ওনার থেকে, এবং বেস ক্যাম্প থেকে হচ্ছে ধর্মা তামাং একজন আছেন কুক, ওনার থেকে। দুইজন একসাথে যখন কনফার্ম করে তখন হচ্ছে আমি স্প্রেড করা শুরু করি আর কি নিউজটা।
চিকিৎসক সন্তানের পর্বত জয়ের খবর দিয়ে সকালটা শুরু বাবর আলীর বৃদ্ধ পিতামাতার। সন্তানের এমন সাফল্য ছুঁয়ে গেছে তাদের। তবে তার নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসা পর্যন্ত শান্ত হচ্ছে না বাবা মায়ের মন। তোর ইচ্ছা ছিল না একদিন এভারেস্টে উঠবেই, সে আল্লাহ তার ইচ্ছা পূরণ করছে। এখন আমরা দোয়া করি তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে যেন সফলতা আসুক। অনেক খুশি, কিন্তু আমি শঙ্কামুক্ত না। ও যতক্ষণ নামি না আসে আর বাড়ি ওর দেখার পর বুঝতে পারবো ওর শরীর ওর দিয়ে মানে কীরকম হয়ে গেছে। এতদিন আজকে প্রায় 1 মাস 20 দিনের মতো করতে গেছে। 4 ভাই বোনের মধ্যে বাবর আলী মেঝো। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি নিলেও তার মন পড়ে থাকতো পাহাড়ে। এর আগে সাইকেলে ঘুরে বেড়িয়েছেন দেশের 64 জেলা। সাইকেলেই ছুটে যান ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী। সন্তানকে কড়াকড়িতে বড় করলেও তার স্বপ্নের পথে বাধা হতে চাননি তার মা বাবা। তবে এভারেস্ট যাওয়ার আগের দিন পর্যন্ত কিছুই জানতেন না তারা। যখন বলতে আমি এভারেস্টে যাবো, এর থেকে পরেই আসি, ডাক্তারি যাবো আর গল্প এর করবো না। ওর আব্বা বলছে ওকে আর একটা ডিগ্রি নিতে বাইরে যেতে। বলছে এখন আমি আর কিছু করবো না, বাইরে যাবো, ডিগ্রি নিবে, ওগুলো পরে আমি এটা ঘুরে আসি। তো তুমি তো বলো না আমাদের, তোমাদেরকে বললে তোমরা তো যাইতে দিবে না। 11 বছর পর ফের এভারেস্ট জয় করলো কোনো বাংলাদেশি। তবে বাবর আলী এভারেস্টের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে লোৎসে পর্বত জয় করবেন এবার। হিমালয়ের সিতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 কলেজ শিক্ষক ও 1 শিক্ষার্থী সহ 4 জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আল মাহমুদ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া ব্রিজের পাশে গতকাল সন্ধ্যা 6:45টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক পিনাকি রঞ্জন দাস, MH খান ডিগ্রি কলেজের প্রভাষক বাবুল সরকার, ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা এবং ঘোষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী রামিম শেখ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়নি। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক আহমেদ সরকার বলেন, গত 4 মে ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, কিন্তু 40% রফতানি শুল্ক ও প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য $550 নির্ধারণ করা হয়। সেই শর্তাবলী মেনেই গত মঙ্গলবার 1 ট্রাকে 30 টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানি খরচ পড়ে 60 টাকার উপরে, কিন্তু ক্রেতারা সর্বোচ্চ পেঁয়াজের দাম বলে 55 টাকা। দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে, সামনের দিকে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুর 12:30টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি ডোনাল্ড লু সফরে এসে বলল, আমেরিকান অনেক কোম্পানি এখনও বিনিয়োগ করছে, কিন্তু তারা লাভ নিয়ে যেতে পারছে না। এসব কারণে এদেশে কেউ আর বিনিয়োগ করতে চাইবে না। তিনি বলেন, দেশে বিদ্যুৎ আর গ্যাসে লুটপাট হয়েছে, বিদেশে প্রচুর টাকা পাচার হয়েছে, যার কারণে আজকের এই অবস্থা। দেশে বিদেশে একটা কথা প্রচারিত হবে যে আমাদের দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় 38.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ যশোরবাসী। দিনাজপুরের তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে 35 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গরমে ঠিকমতো কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরমে হাঁসফাঁস অবস্থা হিলির বাসিন্দাদের। গরমে সুস্থ থাকতে এবং ডায়রিয়া থেকে রক্ষা পেতে বিশুদ্ধ পানি ও খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দুপুরের পর থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছেলে মেয়ের গরমে বাড়ির বাইরে যেতে পারতেছে না, স্কুলে নিয়ে গেলে গরমে ক্লাস করা খুব অসুবিধা হচ্ছে। দেখা যায় অল্পতেই তাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, খুবই গরম। আর ব্যবসা বাণিজ্যের প্রতি অনেক প্রভাব পড়ছে। মানুষ অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না। আর এই গরমে মানুষ ডিহাইড্রেশনের সমস্যায় পড়ছে, পানি শূন্যতা কাজ করছে। আবার যেভাবে গরম বাড়েছে, আমরা তো রাস্তাঘাটে বেরোতে পারতেছি না, ঠিকমতো কাজ কাম করতে পারতেছি না। গরম তো তাপমাত্রা খুবই বেশি। এই গরমে গা ঘামে, গা চুলকায়, কষ্ট করা, কাম করা যায়, আরাম নেই, বিরাম নেই। রোদে বাই বেড়ায়, শ্যামা কোটা আছে খুঁজে বেড়ায়,
তারপরও কষ্ট করে কাজ করবে লাগছে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণে মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমার সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। গভীর সমুদ্র থেকে অধিকাংশ মাছ ধরার ট্রলার নিয়ে পটুয়াখালী, মহিপুর, আলিপুর বন্দর, ভোলার দৌলত খানের পাতারখাল, চরফ্যাশনের সামরাজ, নুরাবাদ, মনপুরার রামনেওয়াজ ও হাজিরহাট সহ বিভিন্ন ঘাটে নোঙর করেছেন জেলেরা। নিষেধাজ্ঞার সময় জেলেদের জনপ্রতি ৮৬ কেজি করে চাল জুনের প্রথম সপ্তাহ থেকে বিতরণের কথা রয়েছে। পাবনায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। গতকাল সন্ধ্যায় লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে প্রতিষ্ঠানের মহাসচিব আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, লাইব্রেরির জীবন সদস্য কাজী রফিকুল আলম ও জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান সৌমি। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। সামাজিক বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতাভোগীদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি। এ সময় আমরা বাজেট পর্যন্ত ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছি। গতকাল বিকেলে কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন ও কুড়িগ্রামে দেওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ স্মারক উন্মোচন করার পর সাংবাদিকদের একথা বলেন। পরে সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ২১ স্বাধীনতা পদকপ্রাপ্ত এস.এম. আব্রাহাম লিঙ্কনকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচার। পাল্টাপাল্টি অভিযোগ, প্রার্থীদের মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা। চট্টগ্রামে ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে বাড়ানো হচ্ছে এলাচের দাম। ২ মাসে দ্বিগুণ বৃদ্ধি, নিয়ন্ত্রণ সংস্থার হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। আরেক বাংলাদেশের এভারেস্ট জয়। আজ সকালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পা রাখেন চট্টগ্রামের ডক্টর বাবর আলী। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।